প্রদর্শক ইসমানী মির্জা বসুবারাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবার জন্য আজকে অতিথি হিসাবে যাদেরকে স্টুডিওতে পেয়েছি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান রয়েছেন আমাদের সাথে একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমি প্রথমে অভিনন্দন জানাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় আপনাকে। আপনি নতুন দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো আমাদের টেলিভিশনে এসেছেন এবং আমরা আশা করি যে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের আপনাদের সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততার হাত কারো প্রসারিত করে সরকারের কার্যক্রম কারো ত্বরান্বিত করার চেষ্টা করবেন। দর্শক, আমরা আগেই বলেছি আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিরোধী দলে বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং তাদের শরিকরা রয়েছেন। এখন জাতীয় সংসদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জুলাই সনদ, গণভোট, ৭২ সংবিধান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা দেখছি সংসদ এবং সংসদের বাইরে বেশ আলোচনা হচ্ছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, জ্বালানি সংকট নিয়ে দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি এবং হাম প্রতিরোধ, এগুলিও কিন্তু বেশ আলোচনার বিষয়। তো আমরা সমস্যার প্রেক্ষাপটে প্রথমত যেটা সংসদ এবং সংসদের বাইরে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে জুলাই সনদ, গণভোট, ৭২ সংবিধান, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ। এই অবস্থায় প্রফেসর সিদ্দিকুর রহমান, যদিও আপনি শিক্ষক কিন্তু আপনি বড় রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে আছে ৫ই আগস্টের পূর্ববর্তী সময় আমরা যখন কাউকে নিমন্ত্রণ করে অনুষ্ঠানের জন্য না পেতাম, তখন আপনারা এসেই কিন্তু রাজনীতির নানা দিক বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। এখন যে আলোচনাটা চলছে জুলাই সনদ নিয়ে, এবং এটি নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেখেছি, আইনমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং যারা সংসদে বিরোধী দল রয়েছে তাদের বক্তব্য দেখেছি। আপনি জুলাই সনদ, গণভোট এবং ৭২ সংবিধান নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে এবং আমাকে অভিনন্দন জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যিনি আছেন তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা। আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের জাতীয় সংসদ, যেটি আমাদের বহুল কাঙ্ক্ষিত ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের কার্যক্রম ইতিমধ্যেই প্রথম অধিবেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং আজকে একটা বিশেষ বলবো যে এই সংসদে প্রথম একটা বিল আজকে পাশ হয়েছে, সেটা হলো সরকারি চাকরিতে বা চাকরিতে ৩২ বছরের যে বয়স সীমা, সেটি আজকে পাশের মধ্য দিয়ে বিল পাশও সংসদে শুরু হয়েছে। এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আমরা জানি যে গত ৩টি যে জাতীয় সংসদ ছিল, সেই 3টি জাতীয় সংসদ আমাদের বাংলাদেশে একটা অকার্যকর জাতীয় সংসদ ছিল, এবং জাতীয় সংসদে একদলীয় কর্তৃত্বের কারণে সেখানে ভিন্ন মতের কোনো রকমের ভূমিকাই ছিল না। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে সংসদের কার্যক্রম শুরু হয়েছে, সেই সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, এবং সেই সংসদ সরকারি দল, যদিও বিএনপি এবং তার সমমনারা একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে এসেছে, এবং সেইখানে বিরোধী দল হিসাবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারাও সংসদে আছে, এবং মানুষ প্রত্যাশা করে যে সরকার এবং বিরোধী দলের প্রাণবন্ত অংশগ্রহণ, যুক্তিতর্কের মধ্য দিয়ে এই সংসদটি কার্যকর না শুধু প্রাণবন্ত হবে। তো আমরা ইতিমধ্যেই এই সংসদে কিছুটা রাজনৈতিক উত্তাপ দেখছি, বিতর্ক দেখছি, এবং সংসদীয় গণতন্ত্রে এগুলো আমাদের কাছে প্রত্যাশিতও বটে। এবং বিশেষ করে আমরা এখন যে বিতর্কটি সংসদে চলছে এবং সেটি সংসদের বাইরেও কিছুটা গড়িয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই অধ্যাদেশের মধ্যে এগুলোর বিল আকারে উত্থাপন করে ১২ তারিখের মধ্যে এগুলোকে সংবিধানের যে ৯৩ অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের মধ্যে ১২ই এপ্রিলের মধ্যে এগুলোর বিল হিসাবে পাশ করার একটা বাধ্যবাধকতা সেখানে আছে। তো এগুলোর মধ্যে আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ, যেটি সংসদের প্রথম কার্যদিবসে যেগুলো উত্থাপন করা হয়েছিল, সেগুলো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য একটা সংসদীয় কমিটিতে গিয়েছিল। আমরা জানি 14 সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি, এবং সেই সংসদীয় কমিটিতে ৯৮টির ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, এবং হুবহু সেগুলো পাশ হবে সংসদে, সেই ব্যাপারে একটা ঐক্যমত্য এসেছে। বাকি 15টির ব্যাপারে বলা হয়েছে যে সেখানে তারা অধিকতর যাচাই বাছাই হবে, এবং সংশোধিত আকারে এগুলো আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্য দিয়ে সেগুলো বিল আকারে আবার সংসদে উত্থাপিত হবে। 20টির মধ্যে 4টির ব্যাপারে সেখানে বলা হয়েছে যে 4টি
এই সংসদেই সেগুলো বাতিল করা হবে। এর মধ্যে আমাদের জানি যে গণভোট অধ্যাদেশ যেটা আছে, সরকারের যে আদেশটি আছে সেটি সহ এগুলো নিয়ে এখন সংসদের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং এই গণভোট প্রসঙ্গটি ইতিমধ্যেই সংসদীয় সীমার মধ্যে আর থাকেনি। আমরা দেখেছি যে এই ইস্যুতে সংসদে বিরোধী দল ওয়াকআউট করেছে এবং এইখান থেকে তারা একটি রাজনৈতিক কর্মসূচি বলছে যে এইগুলো যদি সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বা আমাদের জুলাই সনদের যে অঙ্গীকার সেই অঙ্গীকার অনুযায়ী যদি সেটি কার্যকর করা না হয় তাহলে সেইগুলো রাজনৈতিক মাঠে গড়াবে এবং এটির প্রথম আমরা বলবো যে সূচনা হিসাবে তারা গতকাল যে কর্মসূচিটা ছিল সেটি। তো এটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা মনে করে যে জুলাই সনদের গণভোট অধ্যাদেশের মধ্য দিয়ে যে বিষয়টি এসেছে, গণভোট যেহেতু এটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে অতএব এটি আর অবৈধ হবে না, কিন্তু এই অধ্যাদেশের কার্যকারিতা সম্পর্কে তাদের পদ্ধতিগত বিষয় নিয়ে তাদের বিতর্ক আছে, অতএব তারা এটিকে গ্রহণ করতে চায় না। এবং অন্য বিষয়গুলো নিয়ে বিএনপি তাদের মতো করে বা সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে বিল আকারে উত্থাপনের মাধ্যমে, অধ্যাদেশ নয় বিল আকারে উত্থাপনের মধ্য দিয়ে সেইগুলোকে তারা আইনে পরিণত করার ব্যাপারে তাদের অঙ্গীকারের কথা বলছে। এবং এইখানে কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলোর মধ্যে বিরোধী দল মনে করে, এমনকি দেশের মানুষের মধ্যেও একটা আকাঙ্ক্ষা আছে, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, গুম কমিশনের মতো বিষয়গুলো, সেগুলো মানুষেরও একটা প্রত্যাশা আছে যে এইগুলো আইনে পরিণত হোক। ফলে বিএনপি কাছ থেকে যে ধরনের বক্তব্য আসছে তারা সেইগুলো নিয়ে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন আমরা প্রত্যাশা করছি যে এই যে 12 তারিখের মধ্যে যখন এইগুলো চূড়ান্তভাবে সংসদে মীমাংসা হবে, তারপরের প্রতিক্রিয়াগুলো বিরোধী দল বা জামাত ইসলামীর নেতৃত্বে বিরোধী দল তারা কি এগুলো নিয়ে কেবলমাত্র সংসদে থাকবে না রাজনীতির মাঠেও উত্তাপ ছড়াবে, এবং সেই উত্তাপের জনসম্পৃক্ততা বা জনগণ সেটাকে কিভাবে গ্রহণ করবে সেগুলোর জন্য আমরা আপাতত একটু দেখার অপেক্ষায় আছি। আমি মিস্টার সালাউদ্দিন, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত এবং সাংবাদিকতার প্রধান যে আপনার রিপোর্টিং ছিল সেটি ছিল কিন্তু আইন, আদালত, ল, সংবিধান এসব নিয়ে কিন্তু মূলত আপনার সেই লেখালেখি এবং সাংবাদিকতা ছিল। তো সেই সাংবাদিকতার কলম কিন্তু এখন আপনি অব্যাহত রেখেছেন, আপনি ইত্তেফাকে কাজ করছেন, কিন্তু নানা পরামর্শ কিন্তু দিয়ে থাকেন। আমরাও কিন্তু অনেক সময় অনেক আইনি পরামর্শ দিয়ে থাকি। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাত ইসলামের দুইটা বক্তব্য দিয়ে আপনার কাছে আলোচনা ছড়ে দিব, প্রশ্ন এবং উত্তর আপনার কাছে, যেটা নিয়ে বিতর্ক চলছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি 31 মার্চ জাতীয় সংসদে বলেছেন, বিএনপি সরকার সংস্কার চায় না, জুলাই সনদ মানে না বলে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জুলাই সনদের প্রত্যেকটি বাক্য আমরা ধারণ করি এটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল। 1973 সালের 7 এপ্রিল থেকে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা রহিত করা হয়েছে। তিনি কোনো আদেশ দ্বারা সার্বভৌম সংসদের ক্ষমতা হ্রাস করতে পারেন না, মোটা দাগে এই কথা। এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল হিসাবে তিনি বলেছেন। জামায়াতের আমির সাহেব তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি এখন 72 সংবিধানের দোহাই দিচ্ছে। তাদের কাছে প্রশ্ন, শেখ মুজিবুর রহমান নিজেই কি 72 সংবিধান মেনেছেন, প্রশ্ন করেছেন। বাকশাল কি সংবিধানের অন্তর্ভুক্ত ছিল? 72-এর পটভূমি পরিবর্তনের কথা উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়ন না করলে তারা রাজপথে যাওয়া, তাদের রাজপথ অতি পরিচিত, সে কথা তারা উল্লেখ করেছেন। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামায়াতের আমির এবং বিরোধী নেতা দুজনেরই বক্তব্য বললাম, আপনি আপনার বিশ্লেষণে আমাদের অবহিত করবেন, জানাবেন, যেহেতু সংবিধান নিয়ে আপনার অনেক লেখালেখি গবেষণা আছে, আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে যে সংসদে বসছে, এই সংসদে কারা আছে যারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীদার এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনারও সঙ্গী? ফলে এই সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, জামাতের যে বক্তব্য, এগুলো আমরা আসলে দেখতে চাই না। আমরা দেখতে চাই এই যারা এই সংসদে আছে এরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সফলতা ভোগ করছে। আমরা দেখতে চাই তারা তর্কাতর্কি না করে তারা একটা ঐক্যমতের মধ্য দিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। কিছু সংকট তৈরি হয়েছে, এগুলা কিছু বুঝার, কিছু না বুঝার ভুল, বা আমি বলবো দূরত্বের কারণে। এই যেসব রাজনৈতিক দল তারা তো একসঙ্গে লড়াই করছে, তাদের মধ্যে দূরত্ব থাকবে কেন?
তারা এই বাছাই কমিটি, স্থায়ী কমিটি, এই বিশেষ কমিটি, এগুলা কিসের? তারা তো রাজনৈতিকভাবে এটার সমাধান করবে। এটা কোনো সাংবিধানিক সংকট না, এটা আইনগত কোনো সংকট না, এটা রাজনৈতিক সংকট। এটা সমাধান হইতে হবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। দুই পক্ষের মধ্যেই অনেক যৌক্তিক অযৌক্তিক বক্তব্য আছে। ধরেন প্রথমেই বলি, এই যে ঐকমত্য কমিশন প্রথম যে সুপারিশ করলো, তাদের যে সুপারিশটা, এটা কিন্তু সংবিধানের পুরো বইটা বাতিল করার সুপারিশ না। তারা সংবিধানের যে সব অংশের মধ্যে তারা নতুন কিছু চায়, তার সুপারিশ ঐক্যমত্য কমিশনের, ঐক্যমত্য কমিশনের, যেটা জুলাই সনদে প্রতিফলিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ। সমস্যাটা ওই জায়গায়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাতিল সবাই পালন করবে, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ। সংকট এখানে। যেমন আরেকটা সংকট ধরি, এগুলা তৈরি করা হয়েছে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। এটা কেন লাগবে? এটা তো জগা কিছু রয়ে গেছে। কারণ গণপরিষদ কখন হয়? যখন একটা নতুন দেশ হয়, নতুন সংবিধান প্রয়োজনের প্রশ্ন থাকে, তাই বুঝতে পারছি। তো এটা তো নতুন দেশ না, নতুন সংবিধানও না। এটা ৭২-এর সংবিধান না, কিন্তু ৭২-এর এই সংবিধান তৈরি হয়েছে। এখন যে সংবিধান সেটা কিন্তু ৭২-এর সংবিধান না। এগুলা বক্তব্যতে বলা হয় এই সংবিধান ১৭বার সংশোধিত সংবিধান। এই সংবিধান কিন্তু আওয়ামী লীগের একা সংবিধান না। এই সংবিধানে আওয়ামী লীগ বানাইছিল, এর মধ্যে বিএনপির সংশোধনী আছে, এরশাদ সাহেবের সংশোধনী আছে, জিয়াউর রহমান সাহেবের সংশোধনী আছে, খালেদা জিয়ার সংশোধনী আছে, শেখ হাসিনার সংশোধনী আছে। ফলে এই সংবিধান ৭২-এর সংবিধান না, ৭২-এ এটা প্রণীত হয়েছিল। এগুলা বুঝাইতে আমরা একটা বিভ্রান্তি তৈরি করি। কেউ ৭২-এর এই যে এখন যে সংবিধানের এটা ব্যাপক মাত্রায় সংবিধানে ঢুকবে, এটা কি ৭২-এর সংবিধান থাকবে? কিন্তু একটা সংবিধান থাকতে হয় না। মানুষের যেমন একটা নাম থাকে, নামের জন্য আকিকা করে, এটা এটা আইডেন্টিটি তো মানুষের নামটা। তো ওই ১৯৭২-এর সংবিধানটা হচ্ছে এই দেশ সৃষ্টির সঙ্গে যুক্ত। এখন এটা আমরা বলতে পারি, আমি তো ৭২-এর সংবিধানের অনেক কিছুই মানি না। আমি মনে করি ৭২-এর সংবিধান স্বাধীনতার ঘোষণার চেতনার পরিপন্থী। আবার আমি কি অন্যান্য সময়ের যে সংশোধিত সংবিধান সেটা কি মানি না। কিন্তু ৭২ সালের সংবিধান এবং বাংলাদেশ একটা ভিত্তি, মুক্তিযুদ্ধ একটা ভিত্তি। ফলে এখানে গণপরিষদ যে গঠনের কথা বলছে, সারা পৃথিবীতে গণপরিষদ এটা দেশ সৃষ্টির সঙ্গে, নতুন সংবিধান সৃষ্টির সঙ্গে হয়। এখন কেন গণপরিষদ লাগবে? আমাদের এটা এই যে সুপারিশগুলো বা জুলাই সনদের অংশগুলো, এগুলো সংবিধানে ঢুকবে, বুঝাইতে পারছি? সংবিধানে ঢুকবে। তো ঢুকার সাংবিধানিক বিধান কি? সংবিধানের বই থাকলে বলতে পারতাম। ঢোকার সাংবিধানিক বিধান কে ঢুকাবে? একটা জাতীয় সংসদ, গণপরিষদ না। গণপরিষদ একটা নতুন সংবিধান বানায়, একটা জাতীয় সংসদ। বাংলাদেশের সবচেয়ে ব্যাপক মাত্রায় সংশোধনী করছে পঞ্চদশ সংশোধনী শেখ হাসিনা, যেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল থেকে শুরু করে সংবিধানের অনেক কিছু অনেক পরিবর্তন করে ফেলছে। মানে ৭২ সংবিধানের ব্যাপক মাত্রায় পরিবর্তন করছে। এটা কিভাবে হয়েছে? একটা সংবিধান সংশোধন কমিটি হয়েছে, মনে আছে তো? সুরঞ্জিত সেনগুপ্ত এবং কাদের নেতৃত্বে এই কমিটি সমস্ত রাজনৈতিক দল, বিরোধী দল, তৎকালীন বিরোধী দল যায় না, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাবেক প্রধান বিচারপতি মোস্তাক কামাল ছিলেন, সবার অভিমত নিয়ে তারপরে সংবিধানে
সংবিধান সংশোধন করার যে পদ্ধতি, ওই পদ্ধতিতে সংবিধান ঢুকাইছে। তাহলে এখন সংবিধান, একটা সংসদ জিন্দা হয়, এই জাতীয় সংসদ এখন জীবিত আছে একটা সংসদ। ফলে এটা তো আরেকটা গণপরিষদ লাগে না তো, দ্বৈতত্ব কেন দরকার, দ্বৈত শাসনটা কেন দরকার, দ্বৈত সাংবিধানিক ব্যবস্থার কেন দরকার, এগুলো বলে জগা খিচুড়ি। এটা সিম্পল। আর তারা তো একটা সুপারিশ দিছে, তারা তো এই সংবিধান কিভাবে সংশোধন করবে ওই রকম পুরো একটা খসড়া যেভাবে পরিণত হয় সেটা করে নাই। তারা কিছু এই ভালো ভালো কথা বললে একটা সুপারিশ দিছে, কিন্তু এই সুপারিশটাকে বিল আকারে, হ্যাঁ, প্রত্যেকটা দফা ওয়ারি একটা সাংবিধানিক সংশোধন আকারে উত্থাপন করতে হয়। তো এটার জন্য গণপরিষদ লাগে না। এখন প্রশ্ন হইল, গণপরিষদ হইল, গণভোটও হইল, ওর তো পরিষদ ছিল না। এই জুলাই সনদে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করছে। এটা একটা রাজনৈতিক সনদ, এটার জন্য আবার গণভোট লাগবে কেন? এই সনদ সংবিধান সংশোধনের মধ্যে পাশ করে দেবে। গণভোট লাগছে আরেকটা কারণ, মাঝখানে একটা সাংবিধানিক আদেশ জারি করে দিচ্ছে। কোন রাজনৈতিক দল জানে না এই সাংবিধানিক আদেশ জারি। ঐকমত্য কমিশনের সমস্ত বৈঠক সমাপ্তের পর তারা নতুন করে কিছু সংবিধান বিশেষজ্ঞদেরকে ডেকেছেন, ডেকে তারা মনে করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, আচ্ছা, তারা এটা তারা করেছে, তারা কোনো দোষ করে নাই। এটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কি পরিস্থিতি তৈরি হয়েছিল? ওই সময় একটা পরিস্থিতি হয়েছিল, এই জামাত সহ এনসিপিরা এরা একটা গ্যারান্টি চাচ্ছিল যে এই সংস্কার যে আদৌ বাস্তবায়িত হবে, তারা একটা গ্যারান্টি চাচ্ছিল। আর নাইলে তারা এই রমজানের আগে যে নির্বাচন যেটা হইল এটা তারা মানবে না। তারা চাচ্ছে একটা গ্যারান্টি, তাই তো? এই গ্যারান্টির জন্য একটা সাংবিধানিক আদেশ জারি হয়েছে, যেটা ছিল বেআইনি। আচ্ছা, সংবিধানের বিধান সাংবিধানিক আদেশ জারি করা যায় না, মানে অধ্যাদেশের মাধ্যমে তো সাংবিধানিক আদেশটা জারি হয়েছে। একটা সংবিধান জীবিত থাকলে সাংবিধানিক আদেশ দেওয়া হয় না। অতীতে কয়েকবার বাংলাদেশে হয়েছে, তখন সংবিধান স্থগিত ছিল। মার্শাল ল প্রক্লামেশন দ্বারা সংবিধানের বিধান সংশোধন হয়েছে, তখন মার্শাল ল প্রক্লামেশন দ্বারা দেশ চলতো, সংবিধান দ্বারা চলতো না। আইয়ুব খান সাহেব মার্শাল ল প্রক্লামেশন দ্বারা সংবিধানের এই বিধানগুলো সংশোধন করলেন, দেশ শাসন করলেন। এরশাদ সাহেব করলেন, জিয়াউর রহমান সাহেব করেছেন সংবিধান এই মার্শাল ল প্রক্লামেশন দ্বারা। এবং ওই যে পঞ্চম সংশোধনী বলে, সপ্তম সংশোধনী বলে, এই সংশোধনীগুলো পরবর্তীতে সংবিধানের অংশ হয়েছে। এইগুলো ছিল মার্শাল ল প্রক্লামেশনের বিধানগুলো। ফলে সাংবিধানিক আদেশ জারি করার কোনো ক্ষমতা, এটা তো বেআইনি হয়েছে। এই ক্ষমতা তো কারো নাই। কেন নাই? এখন এইগুলাকে একটা নানান ধরনের তারা একটা ওই ইয়ে করতে হয়েছে, তারা প্রলোভ দিতে হয়েছে। এখন এটাকে একটা বৈধতা দেওয়ার জন্য তারা একটা গণভোট করছে। এখন এটাকে আমি বৈধ ধরতে পারেন, কারণ কাজটা অবৈধ, কিন্তু গণভোট দিয়ে তারা বৈধ। কোন কাজটা অবৈধ একটু দর্শক, এই সাংবিধানিক অধ্যাদেশ যে সাংবিধানিক আদেশ জারি করে, যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করছেন, কিসের জন্য? যে রাষ্ট্রপতির কাছে তার শপথ, রাষ্ট্রপতির কিছুই মানে না। হ্যাঁ, যে রাষ্ট্রপতি ভাষণ দিলে পরে আপনার তারা সংসদ থেকে বর্জন করে ফেলে, এই অধ্যাদেশ, এই সাংবিধানিক আদেশ কে জারি করছে? রাষ্ট্রপতি। এই যে সাংবিধানিক আদেশের মাধ্যমে যে গণভোটটা হইল, প্রশ্ন হইল এই সাংবিধানিক আদেশ জারির একটা বেআইনি হয়েছে, কিন্তু এই বেআইনি কাজটাকে তারা বৈধতা দিছে গণভোটের মাধ্যমে, এবং এটা বৈধ। কিন্তু এগুলো অনেক জোগা কিছু রয়েছে, তো এইগুলো তো আমরা শুনতে চাই না।
আমরা শুনতে চাই বাংলাদেশ, যেগুলো আমরা শুনেছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, যে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করে দিয়ে, বিলুপ্ত করে দিয়ে, বাতিল করে দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। এগুলোই তো শুনছি আমরা। আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, এগুলোই তো শুনছি। এবং তারা কি বলছে, আমরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই এবং এই সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং স্বাধীন করতে হবে, এগুলো চাই। এই বিরোধী দল, এই যারা বর্তমানে সরকারি দল আছেন বা যারা এই সংসদে আছেন, তারা প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মী কম বেশি প্রত্যেকটা রাজনৈতিক দলের কেউ না কেউ গুম হয়েছে। তা আমরা কি দেখতে চাই, বাংলাদেশে যেন আর কোনো মানুষ গুম না হয়। এই এখন যে গুম অধ্যাদেশটা তারা করে নাই, এইটা আমি মনে করি একটা মহাপাপ করছে, মহাপাপ। এখানে একটা বিধান ঢুকানো হয়েছে, ভাই মূর্খের দেশে পড়ে গেছি ভাই। একটা বিধান ঢুকানো হয়েছে যে নিরাপত্তা বাহিনীর হেফাজতে, জাতীয় নিরাপত্তার পোস্টে কেউ যদি আটক থাকে তাহলে তারটাকে গুম হিসেবে গণ্য করা হবে না। কথা তো একই হইল, যে আপনাকে গুম করে রেখে দিল, বলল যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে, সেই ইন্ডিয়ার লগে গোপনে কথা কইছিল না পাকিস্তানের লগে কথা কইছিল, হ্যাঁ, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করছিল, অতএব তারে গুম করে রাখা হইল। আমি যে বললাম লেখাপড়া করে না, বাংলাদেশের সংবিধানে একটা আছে না, জিন্দা হয়, বর্তমানে একটা সংবিধান তো আছে, যে সংবিধানের অধীনে সংসদ বসছে, যে সংবিধানে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন, যে সংবিধানের অধীনে সাংবিধানিক এই ইয়া হয়েছে, স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছে, এই সংবিধান তো জিন্দা হয়। ওই সংবিধানে কি বলা আছে? এই সংবিধানে বলা আছে কোনো আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে, আছে তো বলা। তাহলে এই যে বলতেছে এই গুম জাতীয় নিরাপত্তা পোস্টে, নিরাপত্তা বাহিনীর হাতে যদি কেউ আটক থাকে তাহলে গুম হবে না, তো কি হবে? এতদিন যে আসিল তো জাতীয় নিরাপত্তার পোস্টে ছিল, ওরা তো বলবে জাতীয় নিরাপত্তার পোস্টে ছিল। এগুলো মহাপাপ হবে। অতএব এই যে গুম বন্ধ করার জন্য ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এটা হুবহু আকারে পাশ করা উচিত, এটা আমি এখানে বলে যাচ্ছি। আরো কয়েকটা বিষয় আছে এখানে, যেমন কিছু প্রশ্ন এখানে মৌলিক আছে, এগুলো তো এই যে বললাম, এগুলো ঠান্ডা মাথায় আলোচনার বিষয়। যারা এই সংসদে আছেন সরকারি দল বিরোধী দল, তারা আলোচনা করতে হবে, একটা সমাধানের পথ বের করতে হবে। সরকারি দলের কিছু দাবি ও যুক্তি, কিছু দাবি কিন্তু যুক্তি, যেগুলার এখানে ব্যর্থ আছে। যেমন বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে, বিচারপতি নিয়োগের প্রশ্নেই ধরেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে কমিটিটা করেছে অতীতে, 3 জন বিচারপতি থাকবেন, 1 জন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, আর অ্যাটর্নি জেনারেল থাকবেন, 1 জন অধ্যাপক থাকবেন। তো বিচারপতিরা তাদের বিচারপতিদের মামু ভাইগনা চাচা চাচি নানি নাই, তাহলে তো জুডিশিয়ারির এটাকে কি বলে, জুডিশিয়ারির একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল। এটা কিন্তু বড় বিপজ্জনক জিনিস। আমরা কি চাই? আমরা চাচ্ছি নির্বাহী বিভাগের কর্তৃত্ব যেন প্রতিষ্ঠিত না হয়, আবার জুডিশিয়ারির এমন আধিপত্য, নিয়ন্ত্রণ আধিপত্য যেন না হয়। তাহলে এখানে কি করা উচিত ছিল? এই যে বিচারপতি নিয়োগের, এবং দুঃখজনক হইল এই অধ্যাদেশটা 2000 আপনার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও করেছিল, কিন্তু আওয়ামী লীগ সেইটাও অধ্যাদেশটা পরবর্তীতে পাশ করে নাই। এইবারও এই সরকার পাশ করতেছে না। সরকারের কিছু জাবিদ যুক্তি আছে, যেমন ধরেন এই যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটা ভূমিকা থাকবে না? এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যারা থাকেন তত রাজনৈতিক সচেতন, তারা আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন, তাহলে রাজনীতির একটা অংশগ্রহণ থাকে।
বার কাউন্সিল সারা বাংলাদেশে আইনজীবীদের প্রতিনিধি, তাহলে এই বিচারপতি নিয়োগে বার কাউন্সিলের চেয়ারম্যান থাকতে পারেন না? বা সরকারি দলের মনোনীত একজন সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, যিনি আইন বিচার ইত্যাদির ক্ষেত্রে এই প্রভূত জ্ঞান রাখেন এবং বিরোধী দলের মনোনীত একজন, তাইলে কি হয়? এটা জুডিশিয়ারির এই যে একক কর্তৃত্ব, এটা থাকে না, চেক এন্ড ব্যালেন্স। এখন যেমন কি আছে, আমরা তো এটা মানি না। সরকারি দলেরও তো উচিত ছিল আমাদেরকে পথ দেখানো। এই যে এটা তারা পাস করলো না, আমি তো মনে করি এটা ঝুলিয়ে রাখবে সরকারি দল। সরকারি দলে তো পথ দেখাইতে পারতো, সরকারি দলের বক্তব্য তো যৌক্তিক ছিল। তো তুমি একটা সুন্দর কিছু দেখাও যেটার মধ্যে আমরা বুঝতে পারবো আগের মতো আগে কিভাবে বিচারপতি নিয়োগ হইতো। এই প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ কোনো কার্যকর পরামর্শ না। হ্যাঁ, আমি বিচারপতি নিয়োগ দিয়েছি, তুমি শুনে রাখো আব্দুল আলী, আব্দুর রহিম, আব্দুল করিমকে আমি নিয়োগ দিচ্ছি। এরকম প্রধানমন্ত্রী যদি বলেন, প্রধান বিচারপতি যদি বলে যে না এদেরকে দেওয়া যাবে না, তাও কিছু আসে যায় না, কারণ এই পরামর্শ তো কার্যকর পরামর্শ ছিল না। তারপরে এই পরামর্শ করে আইনমন্ত্রী পরামর্শ করতেন রাষ্ট্রপতির পক্ষ থেকে, করে উনি রাষ্ট্রপতির কাছে পাঠাইতেন। কিন্তু কিভাবে পাঠাইতেন? সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী যাহা বলিতেন তাই করিতে সে রাষ্ট্রপতি বাধ্য থাকিতেন। ফলে আগামী অতীতে বিচারপতি নিয়োগ দলীয়করণ হয়েছে। তা আমরা কি দলীয় কর্তৃত্ব চাই? আমরা দলীয় কর্তৃত্ব চাই না। আবার একটা যোগ্য, দক্ষ, হ্যাঁ নিরপেক্ষ বলতে তো কেউ নাই, কিন্তু নিরপেক্ষ বলতে হচ্ছে ন্যায়ের পক্ষে, নিরপেক্ষ হচ্ছে আইন কানুনের পক্ষে, এটাই নিরপেক্ষ, বিবেকের পক্ষে নিরপেক্ষ। আপনি এই প্রধান বিচারপতি অতীতে যারা হয়েছেন তারা তো ভোট তো দেন, তাহলে কাউকে না কাউকে দেন, কিন্তু তারা তো নিরপেক্ষ। ভোট তো দিতে হয়, কিন্তু নিরপেক্ষ হয় বিবেকের কাছে, আইন বিধিবিধানের কাছে নিরপেক্ষ। আপনার কাছে বেশ অনেক বিশ্লেষণ আছে, নিশ্চয়ই আমরা দর্শকদের অপেক্ষা রাখতে চাই একটু। আমরা একটা বাণিজ্যিক বিরতি নিতেই হচ্ছে আমাদেরকে, বাণিজ্যিক বিরতির পর ফিরে আসবো। আমি একটা প্রশ্ন প্রফেসর সিদ্দিকুর রহমান আপনার সাথে তুলে রাখছি, সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম, তিনি ওমরা শেষ করে এসে তিনি বলেছেন নির্বাচনের 2/3 আসন পাওয়ার পর কোনো কিছু তো রক্ষা করছে না বিএনপি, গণভোটের রায়কে তারা মানছে না, নতুন অজুহাত দেখাচ্ছে। এবং তিনি বলেছেন গুরুত্বপূর্ণ অধ্যাদেশের 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছে না, সেগুলিকে আইনে পরিণত করবে না, তিনি সেটা বলেছেন। মোটা দাগে তিনি বলেছেন যেখানে নির্বাহী ক্ষমতা নিরঙ্কুশ, সেই ব্যবস্থাকে বিএনপি রাখতে চায় না, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। আমি এই প্রশ্নটা আপনার জন্য তুলে রাখলাম। আমরা বিরতির পর সেই আলোচনা আবার ফিরবে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা একটা বিরতি নিচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক জনাব সালেহউদ্দিন। আমরা দুজন অতিথিকে নিয়ে আমাদের আলোচনার একটা কমার্শিয়াল বাণিজ্যিক বিরতির পর কিছুক্ষণ মধ্যে ফিরে আসছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমাদের জুলাই সনদ, গণভোট, 72 সংবিধান এবং বিশেষ করে গুম এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, সেই বিষয়গুলো দুজন আলোচনা করেন। আমি প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান আপনাদের একটা প্রশ্ন তুলে রেখেছিলাম, প্রশ্নের বাকি অংশটুকু আমি বলি। জনাব নাহিদ ইসলাম তিনি একটা কথা বলেছেন, সংস্কার বাস্তবায়নের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ উপদেষ্টাদের রাজপথে নেমে আসার তিনি আহ্বান জানিয়েছেন। এখন আমি জানি না এটি কি আহ্বান গণমাধ্যমে থাকবে নাকি না সেই উপদেষ্টারা রাজপথেই আসবেন, আপনার বিশ্লেষণ কি? দেখেন, এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং তিনি গতকালই সম্ভবত এই বক্তব্যটি তিনি রেখেছেন এবং বলছেন যে বিএনপি খুব গুরুত্বপূর্ণ 10-12টির ব্যাপারে তিনি বলেছেন। আসলে আমরা তো আগে বলেছি যে 98টি তো পাশ করছেন হুবহু, 15টির ব্যাপারে বলেছেন এগুলো অধিকতর সংশ্লিষ্ট যে বিভাগ আছে সেগুলো থেকে কিছু প্রস্তাবনা নিয়ে সেগুলো বিল আকারে উপস্থাপিত হবে এবং বাকি 20টির মধ্যে 4টিকে তারা এখনই হেফাজতে নেওয়া আর কি বা বাতিল করা, এবং বাকি 16টার ব্যাপারেও তারা আরও যাচাই বাছাই করবেন এবং বলেন নাই যে এগুলো বাদ দিয়ে দিবেন এরকম। তাহলে মূল হলো 4টি বিষয়ের, এই 133টির ব্যাপারে 104টি।
আর বাকিগুলো অধ্যাদেশ আকারে মানে অধ্যাদেশ হিসাবে যাবে না, কিন্তু বিএনপি বলছে যে সেইগুলো তারা বিল আকারে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপনের মধ্য দিয়ে সেগুলো তারা পাশ করবেন বা এই ধরনের এক ধরনের বক্তব্য তাদের পক্ষ থেকে আছে। এখন দেখেন যে জুলাই সনদটা নিয়ে আমাদের যে বিষয়গুলো হয়েছে, একটা জগা খিচুড়ি তো এখানে আছে। আপনি দেখেন যে এনসিপি এখন বলছে যে এই জুলাই সনদকে তারা বলছেন, সেই এনসিপি কিন্তু গণভোটের আগে অর্থাৎ নির্বাচনের আগে জুলাই সনদে স্বাক্ষরই করে নেই, তারা স্বাক্ষরই করে নেই। এবং যখন গণভোটের মধ্য দিয়ে মানুষ যখন এই জুলাই সনদের পক্ষে 68% সমর্থন আসে, সমর্থন আসার পরে তারা এটাতে স্বাক্ষর করার, এইটা কি কোনো আইনি ভিত্তি বা এটা কি নৈতিকভাবে সমর্থনযোগ্য? কিন্তু আমাদের দেশে তো সেই কাজটাও হয়েছে। উনি যেটা বলেছেন যে ঐক্যমত্য কমিশন সংবিধান সংস্কার অধ্যাদেশ বা সংবিধান অধ্যাদেশ যেটা গঠন করা বা সংবিধান কমিশন যেটা পরিষদ যেটা গঠনের কথা বলা হয়েছে, যেটা বিএনপি নেয় নাই, শপথ নেয় নাই, বিরোধী দল যেটা শপথ নিয়েছে, সেই ধরনের বিষয়গুলো নিয়ে এক ধরনের মানে আমরা বলবো যে কি একটা বলবো যে জগা খিচুড়ি অবস্থা তৈরি কিন্তু করা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে। আবার আমার জুলাই সনদের জাতীয় সনদ হিসাবে যেটি ঐক্যমত্য কমিশন কর্তৃক, এটিও আমাদের হাতে আছে। এখন বিএনপি যে বিষয়গুলো নিয়ে তারা বলছে যে এইগুলো আমরা করব না, সেইগুলোর ব্যাপারে প্রত্যেকটারই বিএনপির ওই সময়ই নোট অফ ডিসেন্ট ছিল এবং এইখানে জুলাই সনদে একটা নোট আছে, যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে একটা নোট আছে এবং সেই নোটের মধ্যে বলা হয়েছে যারা এটার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছেন তারা আসন্ন নির্বাচনে তাদের ইশতেহারে যেটি বলবেন তাদের প্রতি যদি মানে জনরায় হয় তাহলে সরকার গঠনের পর তারা সেইভাবেই তারা সেটি বাস্তবায়ন করবেন। এখানে কিন্তু প্রত্যেকটা মানে নোট অফ ডিসেন্টের পরে একটা নোট আকারে এটা বলা আছে এই জুলাই জাতীয় সনদ। এখন বিএনপি বলছে যে এগুলো প্রত্যেকটার ব্যাপারেই আমার নোট অফ ডিসেন্ট আছে এবং সেইখানে নিয়ে তারা বলছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যে সবচেয়ে বড় যেটা গণভোটের বিষয় নিয়ে যে কথাটি বলা হচ্ছে, সেখানে তারা বলছে যে জুলাই সনদের এই গণভোট অধ্যাদেশ মানে সংসদে বিল আকারে উপস্থাপন না করা মানে এই না যে গণভোট অবৈধ হয়ে যাবে, গণভোট তো হয়ে গেছে। এবং বিএনপি সেটা তারা বলছে যে আমরা জুলাই সনদকে ধারণ করি এবং এটাকে আমরা বাস্তবায়ন করব, কিন্তু কিছু ইস্যুতে তারা নিজেদের মতো করে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, যেগুলো তারা বলছে যে আমরা নির্বাচনী ইশতেহারে আমরা যেগুলো বলেছি সেটা তো মেনে নিয়েই আমাদেরকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, 2/3 মেজরিটি দিয়ে আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, অতএব আমরা এটা আমাদের মতো করে করব। বিষয়টা এইখানেই এসে এখন মানে মানে পদ্ধতিগত প্রক্রিয়া যেটা আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন আমি যেটা বলছি যে নাহিদ সাহেব এটা বলেছেন যে 10-12টি গুরুত্বপূর্ণ বিষয়, আমিও এটার মধ্যে বলি যে কোনো কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ। উনি যেটা বলেছেন গুম কমিশনের কথা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা, বিএনপির 31 দফায় তো বিচার বিভাগের স্বাধীনতার কথা তারা বলেছেন, পৃথক মানে বিচার সচিবালয়ের কথা তারা তো সেখানে বলেছেন, তাদের নির্বাচনী ইশতেহারেও বিচার বিভাগের স্বাধীনতার কথা তারা বলেছেন। তো তারা এই ইশতেহার এবং 31 দফা বাস্তবায়ন করবে, কিন্তু এখন মানে অবস্থার দৃষ্টে মনে হচ্ছে তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে করবেন না, তারা তাদের যে নির্বাচনী অঙ্গীকার তাদের যে 31 দফায় আছে সেইভাবে করবে। এখন নাহিদ ইসলাম সাহেব যেটি বলেছেন যে অধ্যাপক ইউনুসকে তিনি আহ্বান জানিয়েছেন রাস্তায় নেমে আসার জন্য, আইন যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুলকে আহ্বান জানিয়েছেন। আসিফ নজরুল সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন, তার একটা সাক্ষাৎকার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, একটা সাক্ষাৎকার এই বিষয়ে তিনি কিছু কথা বলেছেন, আমি যদিও পড়ে দেখিনি পুরোটা। এখন সময়ে বলবে যে তারা আসবেন কিনা, তারা আসবেন কিনা এটা সময়ই বলবে, এবং তিনি তো আহ্বান জানাতেই পারেন। এবং এমনকি রাজপথে ফয়সালা করার জন্য একটু আগে আপনি বলেছেন যে জামাতের আমির বলেছেন রাজপথ পরিচিত, কিন্তু যাদের বিরুদ্ধে তারা বলছেন এবং যাদের সরকারে 2/3 মেজরিটি নিয়ে গেছেন তারাও কিন্তু রাজপথের মানুষ, তারাও দীর্ঘ 17 বছর ধরেই রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, করেই এসেছেন। ফলে রাজপথে কিন্তু এখন সবাই নামবে, রাজপথ কেবলমাত্র এক দলের হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নাই। ফলে আমরা মনে করি যে এই যারা আমাদের রাজনৈতিক দলগুলো আছে তারা রাজপথে যাওয়ার আগে জনগণ কিন্তু তাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সংসদে, এবং সংসদে যেগুলোর মীমাংসা করা যায়, যেগুলো মীমাংসা যোগ্য, সেইগুলো যদি রাজপথে টেনে এনে আবার মানুষকে মনে করে যে তারা সবাই তাদের সাথে চলে যাবে, সেইটি কিন্তু নাও হতে পারে। ফলে আমরা মনে করি যে রাজনীতিতে অনেক কথা বলা হয়, রেটরিক হয়, রাজনীতিতে অনেক ধরনের বাকযুদ্ধ হয়,
কিন্তু কার্যক্ষেত্রে পরে কি হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো আমরা এখন একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গেছে, এবং এই সংসদে যারা আছে, ডেপুটি স্পিকার কিন্তু একটা কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল সংসদ। ফাঁসির আসামি যিনি, ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় যিনি আছেন, তিনিও কিন্তু সংসদে এসেছেন। গুমের শিকার যিনি হয়েছেন, তিনিও সংসদে এসেছেন। মানে জেলে যিনি দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন, তিনিও সংসদে এসেছেন। প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, দেশের বাইরে নির্বাসনে থাকার পরে এসেছেন। ফলে এই সংসদ কিন্তু ডেপুটি স্পিকার মানে ব্যারিস্টার কায়সার কামাল এই কথাটি বলেছেন যে এটা একটা বিরল সংসদ, এবং এই বিরল সংসদের কাছ থেকে আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বেশি। এবং জাতীয় সংসদে ওয়াকআউট হবে, তর্ক হবে, যুক্তি হবে, এবং সেইভাবেই সংসদটি কার্যকর হবে। সংসদের এই কার্যকর আলোচনা, যুক্তি, পাল্টা যুক্তি, যেটি আপনি মানে দীর্ঘদিন ধরে এই একটা যুক্তিবাদী প্রজন্ম তৈরির লড়াই করছেন, সেই যুক্তিবাদী প্রজন্মের অনেকেই কিন্তু সংসদে এখন আছে, যারা এই যুক্তিবাদী প্রজন্মের প্রতিনিধিত্ব করেন, এমন লোকেরাও আছেন। তারা তাদের যুক্তি, পাল্টা যুক্তি, শানিত যুক্তি, বৌদ্ধিক মানে আক্রমণ, এইগুলোর মধ্য দিয়ে সংসদকে প্রাণবন্ত করবেন, এবং আমাদের জনকল্যাণমূলক, দেশের জন্য, মানুষের জন্য যেগুলো কল্যাণমূলক হয় সেইগুলো নিয়ে তারা সংসদকে ব্যবহার করবেন। এবং রাজনীতিতে যেহেতু মাঠও একটা গুরুত্বপূর্ণ, সেখানেও আসবেন, কিন্তু মাঠের দিয়ে সবকিছু জিম্মি করে বাংলাদেশের রাজনীতি এত তাড়াতাড়ি আবার হবে সেটা আমি মনে করি না। জি মিস্টার সালাউদ্দিন, আমি খুব মন্ত্রমুগ্ধের মতো কয়েকটা কথা শুনলাম। বিরল সংসদের কথা বলেছেন, ব্যারিস্টার কায়সার কামাল যে কথাটা যুক্তি করেছিলেন, এবং সেটি আমি আবার একটু শোনাতে চাই। সেটি তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন যে এই সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছে, কেউ এসেছে গুম হয়ে, কেউ আবার দীর্ঘদিন কারাগারের থেকে মজলুম অবস্থা থেকে এসেছেন। বিরল সংসদ বলেছেন। প্রফেসর সিদ্দিকুর রহমান বলল, রাজপথ কিন্তু সবারই চেনা। যারা আজকে সরকারে আছে তারাও কিন্তু রাজপথে ছিলেন, এবং যারা আজকে বিরোধী দলে আছেন তারাও রাজপথে ছিলেন। আইনমন্ত্রী কিন্তু আরেকটা কথা বলেছেন, তিনি তার নিজস্ব এলাকায় শৈলকুপাতে তিনি বলেছেন, এই জুলাই সনদ সম্পর্কে বলেছেন, বাস্তবায়নে সংবিধানের মধ্যে দিয়ে হবে, এবং এটা জুলাই সনদে স্পষ্ট লিখিত আছে। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলেই জুলাই সনদ বাতিল হবে, এটা মিথ্যা, বিভ্রান্তকর। তারা বলেন 72 সংবিধান মানি না, আমরা বলি 72 সংবিধান জুলাই সনদেরই অংশ। মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য, এবং একই সাথে যে সংসদটি আপনি বলেছিলেন, এই সংসদে নিজেও বলেছেন, এই সংসদের মধ্যে সেই জুলাই যারা আন্দোলনে ছিল তারা কি নাই? তারা সকলেই আছেন, এবং এই সংসদটি বিরল সংসদ। সে অবস্থায় রাজপথ কিন্তু সবাই চেনে, এবং জুলাই সনদ নিয়ে, 72 সংবিধান নিয়ে যে তর্ক, সেই তর্কটাকে কিভাবে সমাপ্ত করা দরকার? শুনেন, এই দেশের মানুষকে আর কত রক্ত দিবেন, কত আর রাজপথ চেনাবেন, আর কত রক্ত দিবে? যারা রক্ত দিছে এই 2000 লোক, প্রায় যে 40,000 আহত হয়েছে, যাদের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, এদের দুঃখের সাথী কেউ হয়? অর্থ দেওয়া হয়, রাষ্ট্র অর্থ দেয়, চাকরি দেয়, ইত্যাদি হয়, কিন্তু যে লোকটার পা নাই, যে লোকটার একটা চোখ নাই, একটা না, কয়জন তো 2টা চোখ নাই, 2টা চোখ নাই, সে পৃথিবীটাকে দেখতেছে না। এগুলো রাজনৈতিক বিরাম, মনে রাখবেন না। এই জুলাইয়ের অভ্যুত্থানে শিশু নিহত হয়েছে, নারী, সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে দিছে। এগুলো মনে রাখবেন না। তারা এত আইন, সংবিধান, বিধি আমাদের দেখানোর কোনো দরকার নাই। এগুলো আইন, বিধি এবং সংবিধান দেখানোর, মারানোর সময় না। এটা আমরা চাই অক্ষমতার মাধ্যমে কিছু ছাড় দিয়ে হইল। সমস্ত অর্জন একদিনে হবে না। বাংলাদেশকে একদিন আপনি বদলায় ফেলাবেন, সংবিধান পুরোটা বদলায় ফেলাবেন, তা না। সময়ের সময় বদলানো যাবে। কিছু কিছু ছাড় দিয়ে হইল এই সংবিধান, এই কাজগুলাকে অক্ষমতার মাধ্যমে সম্ভব করতে হবে, রাজনৈতিক অক্ষমতা। কিন্তু কিছু কিছু জায়গায় ছাড় হবে না। ওই যে একটু আগে বললাম যে গুম থেকে উঠে আসা মানুষ এখানে আছে, গুম হয়ে এখনো গুম হয়ে আছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হয়ে আছে। আপনি বলবেন এখানে গুম হওয়া মানুষ আছে, আর গুম হওয়ার স্পিডটা ধারণ করবেন না।
এখানে কি লিখছেন যে ওই গুম হওয়া ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নিলে সরকারের অনুমতি লাগবে? অতীতে তো গুমের ঘটনাতে দেখছি সরকার গুম করাইছে। সরকার যদি 5টা গুম করায় থাকে আর ওই বাহিনীরা সম্পত্তি লুট করার জন্য, শত্রুতা মিটাইবার জন্য ভাড়া কাটছে, আরো 10টা লোককে গুম করছে। সরকার যদি গুমের নির্দেশ না দিত ওই বাহিনী অন্য গুমও করতো না। নারায়ণগঞ্জে যে এই 7 খুন হইল, তো ভাড়া কাটতে গেছিল। মাঝে মাঝে আবার পলিটিক্যাল গুমও করছে, তাই না? তো এই গুম সরকারের নির্দেশেই হয়, সরকারি ছত্র ছায়ায় হয়। কেন হয়? যারা গুম করছে সরকার যদি প্রশ্রয় না দিত, কেউ গুম করার সাহস পাইত? ফলে সরকারের অনুমতি লাগবে কেন? এই জন্য আমি বলতেছি, একটা জিনিস আমি গুরুত্ব দিচ্ছি, এগুলো মহা অন্যায়, মহাপাপ। হ্যাঁ, সংশোধনী, ওই যে বললাম যে এই গিলু থাকতে হয়। ভাই আমি একটু শিখাই দিই কি সংশোধনী দিলে এর রক্ষা পায়। আপনি ওখানে লেখেন সরকারের লেখছে তদন্ত করতেই সরকার অনুমতি লাগবে কেন ভাই? আপনি বলেন যে তদন্ত সম্পন্ন না হওয়ার পরে গ্রেপ্তার করা যাবে না, আটক করা যাবে না, চাকরিও থাকে, তদন্ত চলতে থাকে। সঙ্গে এটা লিখতে পারেন, এর তারপরে যে তদন্ত কর্মকর্তার কাছে, তদন্ত একটা লম্বা সময় লাগে তো, কিন্তু তদন্ত কর্মকর্তার কাছে যদি এমন গুরুত্বপূর্ণ এভিডেন্স সে পায়, তাহলে সে আদালত উপস্থাপন করবে, আদালত তখন তাকে আদেশ দিবে গ্রেপ্তার করা। তাহলে ঠিক হয়ে যায় না? আপনি বলতেছেন তদন্তই করতে হবে না, তদন্ত করতে হবে মানে বুঝেন তো, মামলাই চলবে না। বুঝছেন? এগুলা প্রতারণা, শহীদদের সঙ্গে প্রতারণা। বুঝছেন? আমি এইটাও বলে নেই, এই গণপরিষদ করার প্রয়োজন নাই। বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে আমি এটাতে একমত। কেন গণপরিষদ? এখানে সংসদ তো আছে, গণপরিষদ তো আলাদা ব্যক্তি না। এরা ওই চট্টগ্রাম হিল ট্যাক্স থেকে আসবে না, পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে আসবে না। ওই সংসদের ভিতরের লোকরাই গণপরিষদ হবে। তো সংসদ তো আছেই। সংসদ কি সার্বভৌম না? সংসদ কি সংবিধান সংশোধন করতে পারে না? তাহলে অবিলম্বে একটা সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করেন, কমিটিতে ঐক্যমতের মধ্যে করেন, রাজনৈতিক সংলাপ শুরু করেন। আপনি বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে গেছে না? প্রধানমন্ত্রী যান না বিরোধী দলের নেতার কাছে, বা টিম নিয়ে বসেন না, রাতের পর রাত বসতে থাকেন। রাজপথের বই দেখানোর দরকার নেই। রাজপথ তো আপনি যাবেন না, ওই সাধারণ মানুষ যাবে, ওই আনাজ যাবে, ওই শিশু কিশোর নারীরা যাবে। যুগে যুগে তারাই গেছে, যুগে যুগে তারাই গেছে। এই 300 জন সদস্যের কেউ মারা যায় নাই, অতীতের 300 জন সদস্যের কেউ মারা যায় নাই। মারা গেছে সাধারণ মানুষ, ওরা জীবন দিয়ে দিছে দেশটাকে ভালোবাসতে বাসতে। এখন আমাদের আরো কয়েকটা মৌলিক বিষয় আছে, আমি বলি, যেগুলা সমাধান করা দরকার। এই যে দুদক, আমি তো দুদককে এমন শক্তিশালী দেখতে চাই, কিন্তু কর্তৃত্বহীন না। তার একটা নিয়ন্ত্রণহীন না, তার একটা নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু এই নিয়ন্ত্রণ শুধু নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ না, সংসদ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সকলের একটা একটা আপনাকে আমি বলতে পারি এটাকে একটা পরামর্শ থাকতে পারে দুদকের সঙ্গে। হ্যাঁ, একটা পরামর্শ কাউন্সিল থাকতে পারে, কিন্তু দুদককে অবশ্যই স্বাধীন করতে হবে। এই স্বাধীন না, আমি তো দেখতে চাই আমাদের দেশে কি দেখলেন অতীতে, বাংলাদেশ স্বাধীনতার পর যে সরকার যে ক্ষমতায় থাকে দুর্নীতি তো সে করে নাকি বিরোধী দল করে? কোনদিন শুনছেন ওই সরকারের কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে দুদক একটা মামলা করছে? মামলা করে সে সরকার থেকে চলে যাওয়ার পর মানে সরকার তখন মানুষ মনে করে
এটা রাজনৈতিক আক্রোশ। আমরা দেখতে চাই এমন একটা দুদক, কিন্তু ওই দুদক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ওই পাবলিককে ধরার জন্য না। এই যে দর্শন দুদকে দুর্নীতি কারা করে, রাষ্ট্রের কর্তৃত্ব থেকে ক্ষমতায় থাকে যারা দুর্নীতি করে, তাদের দুর্নীতি, রাষ্ট্রের টাকা মানে জনগণের টাকা, তাদের দুর্নীতিটাকে ধরার জন্য হচ্ছে দুদক। ধরে কাকে? হচ্ছেন ব্যবসায়ীদেরকে ধরে। ব্যবসায়ীদের ধরবে কোন জায়গায়? ব্যবসায়ীরা যদি সম্পদের হিসাব ঠিক মতো না দেয়। ব্যবসায়ী তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করে না, ও হলো যা অর্জন করে তার আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে দেয় না। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকে। দুদকের মূল লক্ষ্য হলো রাষ্ট্রীয়, না সেটা যদি এনবিআর আছে, এনবিআর দেখবে দুদক কি তার রাষ্ট্রীয়, আমি দুদকের কথা বলি নাই তো, আমি তো এনবিআর এর কথাই বলছি। সে সম্পদের হিসাব দিবে, এই তো এনবিআর এর কাছেই তো দেয়, আমি সেটাই বলছি, দুদকের কথা তো বলি নাই। দুদক তো দেখা যায় যে সম্পদের হিসাব, পাবলিকের সম্পদের হিসাব ধরে, যে এটা পৃথিবীর কোথাও হয় না। রাষ্ট্রীয় সম্পদ যার নেওয়ার এটা পৃথিবীর আয়কর আইনেই বিধান আছে, শাস্তির বিধান আছে। আপনি যদি কোনো সম্পদের হিসাব দিতে কোনো গরমিল করেন, আপনাকে এটা সংশোধন করার সুযোগ আছে, আপনাকে নোটিশ দিবে, হ্যাঁ, তদন্ত হবে, হ্যাঁ, ট্যাক্স হবে, আবার আপনি আবার 2 বছরের মধ্যে সংশোধনও করতে পারবেন, অ্যামেন্ডমেন্ট করতে হবে যে আপনি ভুল হয়ে গেছিল, আপনার অজ্ঞাতেই সম্পদ ছিল। এগুলো হচ্ছে সভ্যতার পদ্ধতি। আরেকটা সংকট হলো তত্ত্বাবধায়ক সরকার। এই আলোচনাটা একটু বিরতি নিতে চাই আবার একটু। জি, আমরা ইস্পানির প্রতি কৃতজ্ঞ যে ইস্পানি আমাদের অনুষ্ঠানটাকে স্পন্সর করেন এবং তাদের দীর্ঘ পরিক্রমা আমাদের সাথে থাকার জন্য আমরা এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আমরা আবারও ইস্পানি মির্জাপুর শুভরাত্রি একটা বিরতি নিচ্ছি। বিরতির পর দুজন অতিথি অত্যন্ত প্রাজ্ঞ এবং বিচক্ষণ আলোচনা হচ্ছে, সে আলোচনা আমরা ফিরে আসবো। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব সালেউদ্দিন। আমরা দুজনের কাছে ফিরে আসছি একটা শেষ বিরতির পর। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও আপনাদেরকে ফিরে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি, যুক্ত থাকবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক জনাব সালেউদ্দিন। কোনো প্রশ্ন নয়, আমরা রাজপথ না, আমরা সংসদ চাই, আমরা সবকিছুর সমাধান চাই। এবং যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে একটা জায়গায় একটা পয়েন্টে তো এখন যারা সংসদে আছেন তারা সবাই একমত। তারা বাংলাদেশের যে ফ্যাসিজমকে তারা বিদায় করেছে, তারা জুলাই অভ্যুত্থানে তারা অংশীদার হিসেবে কাজ করেছে, যে যার জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলই, এমন কোনো রাজনৈতিক দল ছিল না বিরোধী মতে তারা কিন্তু ঘরে থাকতে পেরেছে, ধান খেতে ঘুমিয়েছে, ঘরের বাইরে থেকেছে, পরিবারকে সময় দিতে পারেনি, পালিয়েছিল। সব মিলিয়ে এই প্রাণবন্ত সংসদে প্রাণবন্ত আলোচনার মধ্যে দিয়ে, শানিত যুক্তিতর্কের মধ্যে দিয়ে, তরবারির যুদ্ধ নয়, আমরা কথার যুদ্ধ দিয়ে কীভাবে এই সমাধানগুলো করতে পারি। আমার মনে হয় উনি অনেকগুলো বিষয়ে বলেছেন এবং আপনি বিরোধী দলের কথা বলেন এবং সরকারি দলের কথা বলেন। আইনমন্ত্রীর একটা উদ্ধৃতি আপনি দিয়েছেন, তারা বলছেন যে এই জুলাই সনদের যে অধ্যাদেশ আছে সেটি মানে পাশ না হওয়া মানে হলো গণভোট বাতিল হয়ে যাওয়া না, এবং তিনি বলছেন যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। আমার মনে হয় বিএনপি বা সরকার দলের যারা আছেন তারা কিন্তু জুলাইকে তারা বারবার বলছেন যে আমরা অক্ষরে অক্ষরে এটাকে ধারণ করি, এবং এই ধারণ করে তারা যে কয়েকটা বিষয় নিয়ে আমাদের এখন মতভিন্নতা আছে, এই মতভিন্নতাগুলো আমাদের যদি বিল আকারেও ভবিষ্যতে মানে তাদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে এগুলোর পরিসমাপ্তি হয়, অধ্যাদেশ যদি নাও হয়, তাদের মধ্যে যদি একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে বিল আকারে তারা সংসদে উপস্থাপন করেন, কিছু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে যদি এগুলো গ্রহণ মানে একটা আইনি ভিত্তি দেওয়া হয়, তাহলেও কিন্তু এই সংকট থেকে উত্তরণের একটা মানে সম্ভাবনা আমাদের সামনে আছে। আমরা এটা বিশ্বাস করতে চাই যে এইবার সংসদে যারা এসেছেন তারা কিন্তু একটা দীর্ঘ ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে, একটা সংগ্রাম, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে তারা এসেছেন। ফলে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে মানে মানে আমরা বলবো যে একটা লড়াইয়ের যে মানে মধ্য দিয়ে তাদের যে আশা, সেটার প্রতি তারা সুবিচার করবেন সংসদে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, দেশ পরিচালনায় তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আপনি দেখেন আমরা এমন একটা বৈশ্বিক সংকটের মধ্য দিয়ে এখন যাচ্ছি, একটা নতুন সরকার 50 দিনের মতো তাদের বয়স হয়েছে, সেই সরকারকে একটা মানে মধ্যপ্রাচ্য সংকটজনিত কারণে জ্বালানি সংকটের মধ্য দিয়ে আমাদের যাচ্ছি। মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজারের একটা বড় আছে,
এবং আমাদের যে গত 1.5 বছরের বেশি সময় ধরে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের যে বিনিয়োগ হয় নাই, আমাদের ব্যবসা বান্ধব কোনো পরিস্থিতি হয়নি, আমাদের অর্থনীতিতে মেইন ধমনির মধ্যে রক্ত সঞ্চালনের ভূমিকা পালন করেছেন আমাদের প্রবাসী শ্রমিকরা। তাদের যে ভবিষ্যৎ একটা মানে শঙ্কার মধ্যে তারা আছেন। তো এই তারপরে আপনি আইন শৃঙ্খলা, মানুষের জননিরাপত্তা ইত্যাদি অনেকগুলো সংকট কিন্তু আমাদের সামনে আছে। এই সংকটগুলোকে মাথায় রেখেই আমাদের সরকার এবং বিরোধী দল ভবিষ্যতের রাজনীতি সংসদ এবং সংসদের বাইরে তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের সহনশীল আচরণের মধ্য দিয়ে এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির সম্মান প্রদর্শন করে দিয়ে এমন কোনো পরিস্থিতি তারা তৈরি করবেন না যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমি চাই না, আপনি চান না, ভাই চান না, আমাদের ক্যামেরার ওই পাশে যারা আছে চায় না, এবং সাধারণ মানুষ চায় না। এবং এই যে মানুষের চাওয়ার যে বিষয়টা, মানুষ যেটা চায় এটি তারা উপলব্ধি করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। এবং বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ উপায়ে আমাদের যে রাজনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য সরকার এবং বিরোধী দল উনি যেটা বারবার বলেছেন যে আমরা অন্তত পক্ষে একটা মিনিমাম ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সামনের দিকে বাংলা, কারণ সবার আগে বাংলাদেশ। শেষ করতে হবে না স্যার যে সমাধান দিয়ে গেলেন না, এটাই তো সমাধান। ওই তো একটা উপসংহার টেনে নিয়েছেন। ওই যেটা আমি আগেও বলছি যে সবগুলো সংস্কার করা সম্ভব হবে না, দুই পক্ষকে কিছু ছাড় দিতে হবে, তবে কয়েকটা বিষয় ছাড় না। ওই যেটা বললাম, বারবার বলতেছি, গুমেরটা তত্ত্বাবধায়ক সরকার, এটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গঠন করতেই হবে। এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য, নির্বাচনী ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার জন্য। যে ব্যবস্থাটা করা হয়েছে সঙ্গে আমি যুক্ত ছিলাম, এই তত্ত্বাবধায়ক সরকারের পার্টটার অংশটাই বলি। এখানে সরকারি দলের থেকে প্রধানমন্ত্রী, বিরোধী দল থেকে বিরোধী দলের নেতা, এবং দ্বিতীয় বৃহত্তম সংসদের দ্বিতীয় বৃহত্তম দলের একজন স্পিকার, তারপরে উচ্চকক্ষের স্পিকার, তার নেতৃত্বে একটা কমিটি গঠনের কথা বলা আছে। এই কমিটি 5 জনের নাম প্রস্তাব করবে কমিটিতে, মানে প্রত্যেকে 5 জনের নাম প্রস্তাব করবে এই কমিটির সদস্য। তারপরে কমিটি বসে তারা একজনের নাম চূড়ান্ত করবে। এটা ফেল করতে পারে, এবারও তো এটা সফল হবে। সবাই তো জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি, আবার এবার সফল নাও হইতে পারে। ভবিষ্যতে এইটা ঐক্যমত হয় না, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয় না। এখানে ঐক্যমতে করার কথা বলা আছে। যদি সেটা ব্যর্থ হয় তাহলে কি হবে? তাতে বলা আছে যে এই কমিটিতে 2 জন ব্যক্তি যুক্ত হবেন আরো। তারাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। কিন্তু তারা কোনো নাম প্রস্তাব করতে পারবেন না। যে নামগুলো উত্থাপিত হয়েছে এই নামগুলোর উপরে ভোট হবে। ভোট হবে কিভাবে? র্যাঙ্কিং চয়েস পদ্ধতিতে। মনে করেন এখানে 4টা দলে 20টা নাম দিচ্ছে, 30 সেকেন্ড সময় আছে হাতে। আর আপনি এই কমিটির মেম্বাররা প্রত্যেকেই 5টা করে ভোট দিবে, 1 2 3 4। এই যে এক সিরিয়ালে যেটা বেশি আসবে এই তাকেই তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হবে। এটা কেন করা হয়েছে? এটা সমাধানের পথ বার করার জন্য। তো এখন সরকারি দল থেকে প্রস্তাব আসছে, নোট অফ ডিসেন্ট অনুযায়ী তাদের প্রস্তাব হলো, মানে বর্তমান সরকারি দল তৎকালীন সময় যখন এই তৎকালীন সময় তো ঐক্যমত কমিশন, তারা সরকার ছিল না, তাদের প্রস্তাব হইল যে ওই কমিটি ব্যর্থ হইলে সংসদ তত্ত্বাবধায়ক সরকার ঠিক করে দেবে। সংসদ মানে কিন্তু 151 সংখ্যাগরিষ্ঠ ভোটে, তার মানে সরকারি দল ঠিক করে দিবে। এইটাই সংকট তৈরি করবে। যে পদ্ধতিটা আসছে তার চেয়ে ভালো পদ্ধতিও থাকতে পারে, সেটার জন্য আলোচনা করে বের করুন। আমরা সমাধান দেখতে চাই, আর হানাহানি দেখতে চাই না। এটাই আমাদের জুলাইয়ের
মূল চেতনা। জি জি, আমি দারুণভাবে ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনাকে ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালাউদ্দিন ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা সংঘাত সংঘর্ষ সেটি নিশ্চয়ই আমরা চাই না, এবং সেটি নিশ্চয়ই হবার কোনো রকম শঙ্কা আমরা দেখতেও পাচ্ছি না। তবে আমরা রাজপথের পূর্বে আমরা সংসদে সমাধানের পথ খুঁজতে চাই, আমরা আলোচনার টেবিলের সমাধানের পথ খুঁজতে চাই। অনেক কিছু নিয়ে বিতর্ক হবে, অনেক কিছু নিয়ে তর্ক হবে, কিন্তু সেই তর্কের মধ্যে দিয়ে আরও বেশি হয়তো শানিত যুক্তি বেরোয় আসবে, যে যুক্তির মধ্যে দিয়ে আমরা হয়তো যুক্তির আলিঙ্গনে নব তারা ফুটাতে পারবো। আমরা বাংলার আকাশে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে এই উদীয়মান লাল সূর্যকে টেনে তুলবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পরে বর্তমান সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে তারা দেশ পরিচালনা করছে, সেই পরিচালনা হাতকে শক্তিশালী করবার জন্য সরকার এবং বিরোধী দল সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন, এই প্রত্যাশা রেখে আমাদের আজকে ইস্পানি মির্জা বসে বেড়াতে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।